আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। মিডিল ইস্ট এখন খুব দ্রুত একটা বড়সড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা আর ইরানের মধ্যে হামলা কিছুতেই থামার নাম নিচ্ছে না। একদম তাজা রিপোর্ট হলো, গতকাল 15ই জুলাই বিকেল 3:30 আমেরিকার সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে তারা ইরানের উপরে হামলার একটা নতুন ওয়েভ শুরু করে দিয়েছে। আকাশ থেকে বৃষ্টির মতো মিসাইল আর বোমা ফেলা হচ্ছে। অন্যদিকে ইরান কতটা ধ্বংসলীলা চালিয়েছে তার ছবি আর বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতেই আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। সেন্টকম আপাতত বলছে যে এই হামলাগুলো ইরানের সেই সামরিক শক্তিগুলোর উপর করা হচ্ছে যাদেরকে আমেরিকা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য হুমকি বলে মনে করে। কয়েক মিনিট আগের খবর, কয়েক মিনিট আগেই ইরানের একটা বড় শহর সিরাজে বেশ কয়েকটি বিমান হামলার খবর সামনে এসেছে। সিরাজ হলো ইরানের একটি বিশাল কালচারাল, ইন্ডাস্ট্রিয়াল এবং মিলিটারি সেন্টার, যেখানে এয়ারবেস এবং ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত অনেক গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। সিরাজ শহরে হামলা হওয়ার মানে হলো আমেরিকা এখন ইরানের অনেক গভীরে থাকা গুরুত্বপূর্ণ মিলিটারি ঘাঁটিগুলোকে নিশানা বানাচ্ছে। গত রাতভর দুপক্ষের মধ্যে মিসাইল আর ড্রোন হামলা চলেছে। পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে যে যুদ্ধ আর শুধু রাতের অন্ধকারে আটকে নেই, দিনের আলোতেও অনবরত স্ট্রাইক হচ্ছে, যা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সংঘাত এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এখন যদি এভাবেই চলতে থাকে তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে মিডল ইস্ট একটা পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। দর্শক, এবার ইরানের দক্ষিণ অঞ্চলীয় শহর চাবাহার থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসেছে। রিপোর্টগুলোতে দাবি করা হচ্ছে যে গতকাল আমেরিকা চাবাহার পোর্টে হামলা চালিয়েছে। চাবাহারকে ইরানের ভবিষ্যতের সবচেয়ে বড় ইকোনমিক গেটওয়ে এবং সিল্ক রোডের সাথে যুক্ত একটা বিশাল বাণিজ্য কেন্দ্র হিসাবে ধরা হয়। রিপোর্টে বলা হচ্ছে আমেরিকার এই হামলায় চাবাহার পোর্টের সিভিলিয়ান ম্যারিটাইম কন্ট্রোল যে টাওয়ার, সেই টাওয়ারকে নিশানা করা হয়েছে। চাবাহার হলো ইরানের একমাত্র ডিপ ওয়াটার পোর্ট, যেটা হরমুজ প্রণালীর বাইরে অবস্থিত এবং যেখান থেকে সরাসরি ভারত মহাসাগরে যাওয়া যায়। শুধু তাই নয়, চাবাহার হলো ভারতের সহায়তায় তৈরি হওয়া সেই ট্রেড করিডোরের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা পাকিস্তানকে বাইপাস করে সেন্ট্রাল এশিয়া পর্যন্ত পৌঁছানোর জন্য ব্যবহার করা হয়। তাই এখানে চাবাহারে হামলাকে শুধু একটা বন্দরে হামলা হিসাবে দেখা হচ্ছে না, বরং এটাকে ইরানের ট্রেড লাইফলাইন এবং তাদের অর্থনীতির সবচেয়ে বড় গেটওয়ের উপর একটা বিশাল আঘাত হিসাবে দেখা হচ্ছে। আমেরিকা আর ইরানের এই বাড়তে থাকা সংঘাতের মাঝে চাবাহারের মতো একটা স্ট্র্যাটেজিক পোর্টকে নিশানা বানানো পুরো রিজিয়নের পরিস্থিতিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলতে পারে। এবার ইরানের হামলার খবরগুলো শুনে নিন। ইরান যে হামলাগুলো করেছে, ইরান বলছে যে তারা আমেরিকাকে সমানে সমানে কড়া জবাব দিচ্ছে এবং আমেরিকান মিলিটারি ঘাঁটিগুলোতে লাগাতার মিসাইল আর ড্রোন হামলা করে বিশাল ধ্বংসলীলা চালাচ্ছে। ইরানের আইআরজিসি এই হামলাগুলোতে ব্যবহৃত বিভিন্ন মিসাইল আর ড্রোন লঞ্চের একটা নতুন ভিডিও প্রকাশ করেছে। ইরানি নিউজ এজেন্সি তাসনিম গতকাল 15ই জুলাই বিকেল 4টের সময় একটা ভিডিও শেয়ার করে লিখেছে যে ইরানের তাজা হামলায় অপারেশন নাসের 2 এর আওতায় খাইবার শোকেন, জুলফিকার এবং ফাতে 110 ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ড্রোন লঞ্চ করা হয়েছে। ইরান দাবি করেছে যে অপারেশন নাসের 2 এর 3য় থেকে 7ম ওয়েভ পর্যন্ত এই মিসাইল আর ড্রোনগুলোর মাধ্যমে কুয়েত, বাহরাইন এবং জর্ডানে থাকা আমেরিকার মিলিটারি ঘাঁটিগুলোকে টার্গেট করা হয়েছে। আইআরজিসি বলছে কুয়েতে আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স কমপ্লেক্স, স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার, হিমার্স রকেট লঞ্চ প্ল্যাটফর্ম এবং আমেরিকান মিলিটারির ওয়্যার হাউসে বড়সড় হামলা করা হয়েছে। পাশাপাশি জর্ডানের আল আজরাক এয়ারবেসে F-15, F-16 এবং F-35 ফাইটার জেটের হ্যাঙ্গার এবং বেশ কয়েকটি MQ-9 ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইরান। আইআরজিসি জানিয়েছে যে আমেরিকার তরফ থেকে ইরানের ভিতরে করা স্ট্রাইকগুলোর জবাব দিতেই এই পুরো অপারেশন চালানো হয়েছে। দর্শক, ইরান শুধু হামলাই করেনি,
তারা কুয়েত আর জর্ডানের সাধারণ মানুষের উদ্দেশ্যে আলাদা আলাদা কিছু বার্তাও দিয়েছে। আরব দেশগুলোকে ইরান সোজা বলে দিয়েছে, কুয়েতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আমাদের শত্রু হলো সেখানে থাকা আমেরিকান মিলিটারি। কুয়েতের উচিত তাদের মাটি থেকে আমেরিকান সেনাকে এই মুহূর্তে বের করে দেওয়া। দর্শক, একইভাবে আপনার জর্ডানের ক্ষেত্রে আইআরজিসি বলেছে যে তারা আজরাক এয়ারবেসে শুধু আমেরিকান ঘাঁটিগুলোকেই নিশানা করেছে এবং জর্ডানের জনগণের কাছেও তারা আমেরিকান ফোর্সের উপস্থিতি শেষ করার আবেদন জানিয়েছে। ইরানের তরফ থেকে এই ঘোষণাগুলো, বয়ানগুলো এমন একটা সময়ে আসলো যখন আমেরিকা আর ইরানের মধ্যে দিন রাত এখন টানা মিসাইল, ড্রোন আর এয়ার স্ট্রাইক চলছে এবং দুপক্ষ থেকেই একে অপরের মিলিটারি ঘাঁটিতে বড় বড় হামলার দাবি করা হচ্ছে। এবার আমেরিকার তরফ থেকে করা আর একটা বড় হামলার খবর শুনুন। আমেরিকান মিলিটারির সেন্ট্রাল কমান্ড ইরানের উপরে করা তাজা হামলার একটা ভিডিও প্রকাশ করেছে। এই ভিডিও শেয়ার করে সেন্টকম দাবি করেছে যে 14 জুলাই রাত 10টায় আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলার আর একটা বড় ওয়েভ শুরু করে, যেখানে হরমুজ প্রণালীর কাছে এবং ইরানের উপকূলীয় এলাকায় থাকা ডজনখানিক মিলিটারি ঘাঁটিকে নিশানা করা হয়েছে। সেন্টকম জানিয়েছে এই অপারেশন প্রায় 7 ঘন্টা ধরে চলেছে। এই সময়ের মধ্যে আমেরিকান ফাইটার জেট, ড্রোন এবং নেভির যুদ্ধজাহাজ একসাথে মিলে ইরানের মিসাইল লঞ্চ সাইট, ড্রোন লঞ্চ সাইট, নেভাল ক্যাপাবিলিটিস এবং কোস্টাল ডিফেন্স সিস্টেমের উপর নিখুঁত হামলা চালিয়েছে। আমেরিকা দাবি করছে এই হামলার উদ্দেশ্য হলো ইরানের সেই সামরিক শক্তিগুলোকে দুর্বল করা যা দিয়ে তারা হরমুজ প্রণালীতে কমার্শিয়াল জাহাজ এবং যুদ্ধ জাহাজের উপর হামলা করে। আমেরিকা বারবার এই জায়গাটায় হামলা করছে। সেন্টকম তাদের ভিডিওতে ফাইটার জেটের টেক অফ, আকাশ থেকে হামলা করা এবং মাটিতে টার্গেটে আঘাত আনার দৃশ্য দেখিয়েছে। এই হামলাগুলো এমন এক সময় হলো দর্শক, যখন আমেরিকা একই দিনে ইরানি বন্দরগুলোর দিকে আসা যাওয়া করা জাহাজগুলোর উপর তাদের সামুদ্রিক অবরোধ নতুন করে শুরু করেছিল। অর্থাৎ আমেরিকা এখন শুধু আকাশ থেকে হামলা করছে না, সমুদ্রেও ইরানের উপর চাপ সমানে বাড়িয়ে চলেছে, দিনকে দিন আরও বাড়াচ্ছে। সেন্টকম তাদের বিবৃতির শেষে এটা পরিষ্কার বলে দিয়েছে যে আমেরিকান ফোর্স পুরোপুরি অ্যালার্ট আছে, পুরো শক্তি দিয়ে অপারেশন চালাচ্ছে এবং হোয়াইট হাউস বা আমেরিকান প্রেসিডেন্টের কাছ থেকে আসা পরবর্তী যে কোনো অর্ডারে নতুন করে হামলা করার জন্য তৈরি আছে। অর্থাৎ এটা একদম পরিষ্কার যে আমেরিকা এখন পিছু হটার মুডে নেই এবং ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও তীব্র হচ্ছে। এবার শুনুন একটা বড় খবর। ইরান আমেরিকার উপর একটা বিশাল অভিযোগ এনেছে এবং এই অভিযোগটা এখন প্রতিষ্ঠিত হতেও দেখা যাচ্ছে। ইরানি সেনা বলছে বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথমবার আমেরিকা সরাসরি ইরানি আর্মিকে নিশানা করেছে। রিপোর্ট অনুযায়ী আজ 16 জুলাই সকালে ইরানের সিস্তান বালুচিস্তান প্রদেশের বামপুর শহরে থাকা ইরানি আর্মির ব্যারাকে মিসাইল হামলা করা হয়েছে। ইরানের সরকারি টিভি চ্যানেল IRIB তারা দাবি করেছে যে আমেরিকা ইরানি আর্মির গ্রাউন্ড ফোর্সের ব্যারাক এবং তাদের আবাসিক অংশে মোটমাট 13টি মিসাইল ছুড়েছে। ইরানি ফোর্সের বক্তব্য অনুযায়ী এই হামলায় তাদের 7 জন জওয়ান নিহত হয়েছে এবং আরও বেশ কয়েকজন জওয়ান আহত হয়েছে। ইরান বলছে বর্তমান সংঘাত চলাকালীন আমেরিকান ফোর্সের তরফ থেকে ইরানি আর্মির উপরে এটাই ছিল প্রথম সরাসরি হামলা আর্মির উপর। এখন প্রশ্ন হলো, ইরান কি আমেরিকান আর্মির উপর সরাসরি হামলা করে এর বদলা নেবে? খবরটা শুনুন। এই হামলার পর ইরানি সেনা পরিষ্কার বলে দিয়েছে যে এর চূড়ান্ত জবাব দেওয়া হবেই। যদি ইরান তাদের এই ঘোষণায় অটল থাকে তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে আমেরিকার বিরুদ্ধে একটা বিশাল বড় পাল্টা হামলার সম্ভাবনা আরও বেড়ে যাবে। গতকাল 15 জুলাই দুপুরে ইরানের প্রেস টিভি আমেরিকার উপর আরও একটি বড় অভিযোগ এনেছে। প্রেস টিভি দাবি করেছে আমেরিকান ফোর্স এখন ইরানের মিলিটারি ঘাঁটির পাশাপাশি সাধারণ মানুষের ব্যবহারের জায়গাগুলোকেও নিশানা করছে। রিপোর্ট অনুযায়ী খুজেস্তান প্রদেশের খুজে শহরে থাকা গমের একটা বিশাল স্টোরেজ এবং আজাদগান এলাকার আরেকটা লোকেশনে আমেরিকা হামলা করেছে।
এই দাবি দর্শক এমন একটা সময় এলো যখন ডোনাল্ড ট্রাম্প আগেই বলে রেখেছেন যে আমেরিকা দরকার পড়লে ইরানের পাওয়ার গ্রিড এবং এনার্জি নেটওয়ার্ককে নিশানা করতে পারে। দর্শক, মনে হচ্ছে আমেরিকা এখন আর শুধু মিলিটারি ঘাঁটিতে আটকে থাকতে চাইছে না, তারা ইরানের গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে তাদের উপর প্রেশার বাড়ানোর স্ট্র্যাটেজি নিয়েছে। দুই দেশের মধ্যে এই সংঘাত এখন আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিয়েছে, এটা একদম স্পষ্ট। এবার একসাথে কয়েকটা বড় মিক্সড আপডেট শুনুন। আমেরিকান সেন্টকম গতকাল 15ই জুলাই সন্ধ্যায় ঘোষণা করেছে যে তারা ভারতীয় সময় বিকেল 3:30 ইরানের বিরুদ্ধে হামলার একটা নতুন ওয়েভ শুরু করেছে, যেখানে ইরানের উপকূলীয় মিলিটারি ঘাঁটিগুলোকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এদিকে ইরানি অফিসাররা দাবি করেছেন যে গত কয়েকদিনে আমেরিকার হামলায় দক্ষিণ ইরানে 30 জনের বেশি সাধারণ মানুষ মারা গেছে এবং 260 জনের বেশি আহত হয়েছে। ইরানি সেনা জানিয়েছে যে 13টি মিসাইল দিয়ে হামলা করে তাদের 7 জন জওয়ানকে মারা হয়েছে। ইরানি আর্মি এটাকে কাপুরুষোচিত হামলা বলে ঘোষণা করেছে এবং আমেরিকার কাছ থেকে কড়া প্রতিশোধ নেওয়ার কথা বলে রেখেছে। অন্যদিকে আপনার আইআরজিসি দাবি করেছে যে তারা বাহরাইন, কুয়েত আর জর্ডানে আমেরিকান মিলিটারি ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা করেছে এবং বাহরাইনে আমেরিকান নেভির 5th ফ্লিটের হেডকোয়ার্টারে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। আর দর্শক, এই আরব দেশগুলো কি বলছে? উপসাগরীয় বেশ কয়েকটি আরব দেশ এখন ইরানের এই হামলার কড়া নিন্দা করেছে। জিসিসির সেক্রেটারি জেনারেল জাসিম আল বুদাইউই তিনি বলেছেন ইরান পুরো অঞ্চলকে আরও বেশি অস্থিরতা এবং বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচারের উপর এই হামলা পুরোপুরি নিন্দনীয়। দর্শক, পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আগামী দিনগুলো আরও ভয়ঙ্কর হতে চলেছে। সুতরাং আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। সুদূর পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে আমাদের একজন দর্শক জয়েন করেছেন। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেখান থেকে আমাদের তুর্কিপিডিয়ার লাইভে জয়েন করেছেন, আপনাদের উদ্দেশ্যে দুটা ব্রেকিং নিউজ আছে আজকের লাইভে। আমাকে দেখতে এবং শুনতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। 1 নম্বর ব্রেকিং নিউজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্কের ইস্তাম্বুলের একটি আদালত। শুধু গ্রেফতারি পরোয়ানাই জারি করেনি, ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার আবেদন জানিয়েছে। এই রেড নোটিশ জারি করা হলে ইন্টারপোলের সদস্যভুক্ত কোনো দেশে যদি নেতানিয়াহু যায়, তাকে গ্রেপ্তার করে ইস্তাম্বুলের আদালতে হস্তান্তর করতে হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী। নেতানিয়াহুর কি শাস্তি হতে পারে? যেখানে বসনিয়ার গণহত্যার জন্য সেই গণহত্যার কুশলীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, মাত্র 2 থেকে 3 হাজার মানুষ, মাত্র বলা ঠিক নয়, 2 থেকে 3 হাজার মানুষের হত্যার কারণে নেতানিয়াহুর এই যুদ্ধে কত মানুষ নিহত হয়েছে। আমরা আলোচনা করব তুরস্কের পক্ষে কতটুকু সম্ভব নেতানিয়াহুকে গ্রেপ্তার করা, কেন এই রায় হলো এবং এই রায়ের কি ফল হতে পারে। এটা কি আসলেই কোনো নাটক নাকি এর কোনো কার্যকারিতা আছে? তবে তার আগে আমরা ইরানের সংবাদ দিতে চাই। ইরানের পক্ষ থেকে আজকে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। মার্কিন যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে যদি ইরানের কোনো সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে স্থাপনায় হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যের একটা সিভিলিয়ান স্ট্রাকচারও থাকবে না, সবকিছু মাটির সাথে মিশিয়ে দেবে ইরানের মিসাইল। এর মাধ্যমে ইরান ঠিক কি বোঝাতে চেয়েছে সেটা নিয়েই এখন চিন্তায় পড়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি ইরানের সিভিলিয়ান স্থাপনায় হামলা চালানো হয়, তাহলে ইরান কি আমেরিকান ঘাঁটিতে হামলা চালাবে নাকি ইরান আরবদের স্থাপনাগুলো ধ্বংস করবে? কোনটা বোঝাচ্ছে সেটা নিয়ে এখন টেনশনে রয়েছে আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো। কুয়েতের সেনাপ্রধান তড়িঘড়ি করে ছুটে এসেছে তুরস্কের সেনাপ্রধানের সাথে, প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করছে। ইরান বলেছে হরমুজ প্রণালী আমাদের রেড লাইন। হরমুজ প্রণালীতে যদি কোনো ধরনের আধিপত্য স্থাপন করতে চায় আমেরিকা, সেটা হবে আমেরিকার জন্য এক চোরাবালি।
প্রিয় দর্শক, ইরান এবং আমেরিকার হামলা, পাল্টা হামলা, হুমকি পাল্টা হুমকি চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি লবির চাপে ইরানের বিরুদ্ধে আবারও একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছেন বলে অনেকেই মনে করে। যদিও হরমুজ প্রণালী দখল করা আমেরিকার পক্ষে অসম্ভব বলে অনেক বিশ্লেষকরাই মত দিয়েছেন। এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চাচ্ছেন ইরানের সাথে যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে একটা মিটমাট এবং একটা দফারফা করা। কিন্তু শান্তির পক্ষে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্টকে ঘিরে ধরেছে ইসরায়েলি মিডিয়া, ইসরায়েলি লবি। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর টাকা খরচ করছে ইসরায়েলি লবি এবং শুরু হয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন। বিভিন্ন রকম প্রচারণা শুরু হয়েছে, কারণ জেডি ভেন্স ইরানের সাথে একটি সমঝোতা করতে চাইছে, আর সমঝোতাকে নস্যাৎ করার জন্য সবকিছু করছে ইসরায়েলি লবি। তবে আজকের সবচেয়ে বড় সংবাদ হলো নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য, ইস্তাম্বুল শহরের 11তম ফৌজদারি আদালতে মামলা করা হয়েছিল তুরস্ক থেকে যে নাগরিকরা গাজার সুমুদ ফ্লোটিলা আহ নৌবানে করে গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর সদস্যরা নেতানিয়াহুর নির্দেশে তুর্কিশ নাগরিকদের গ্রেপ্তার করেছে। তাদেরকে ইসরায়েল থেকে গ্রেপ্তার করেনি, আন্তর্জাতিক জলসীমা থেকে। এবং তারা তুরস্কের নাগরিক, তুরস্ক সহ বিভিন্ন দেশের নাগরিক ছিল। তাদেরকে অবৈধভাবে গ্রেপ্তার করা, তাদেরকে নির্যাতন করা, তাদেরকে অপমান করা, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, তাদের মানবাধিকার লঙ্ঘন সহ অনেকগুলো অভিযোগে মামলা দায়ের করা হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। সেই মামলার রায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুলের 11তম ফৌজদারি আদালত। এবং শুধু এতটুকুই নয়, তারা ইন্টারপোলের কাছে আবেদন করেছে নেতানিয়াহুকে যেন গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা চলছে। নেতানিয়াহু একসময় মনে করতো এই বিশ্বের কোনো দেশে কোনো আদালতে তার বিচার করা যাবে না। যদিও আন্তর্জাতিক আদালতের প্রধান বিচারক বা প্রধান কৌশলী আব্দুল করিম খানের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল অনেক হুমকি ধামকি দিয়েও তাকে দমাতে পারেনি। শেষ পর্যন্ত যৌন নিপীড়নের মিথ্যা অভিযোগ দিয়ে তাকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গ্রেফতারি পরোয়ানা কিন্তু বাতিল হয়নি। এখন পর্যন্ত যেই দেশগুলো ঘোষণা দিয়েছে তাদের দেশে নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। তার মধ্যে রয়েছে বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, হাঙ্গেরি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, হল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া, স্পেন, সুইজারল্যান্ড এবং ডেনমার্ক। এই দেশগুলো সবাই ঘোষণা দিয়েছে ইউরোপের এই দেশগুলোতে যদি নেতানিয়াহু প্রবেশ করে সাথে সাথে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে। নেতানিয়াহুর পৃথিবী ইতিমধ্যেই ছোট হয়ে এসেছে। পৃথিবীতে অনেকেই মনে করেছে যে তারা এই পৃথিবীতে সকল বিচারের ঊর্ধ্বে। আজকে বাশার আল আসাদের বিরুদ্ধে আদালতে বিচার কাজ শুরু হয়েছে। বাশার আল আসাদ মস্কোতে পালিয়ে আছে। ইতিহাসে এমন অনেক মানুষ ধরাকে সরাজ্ঞান করেছিল, কিন্তু ক্ষমতা পাল্টে যাওয়ায় অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে নেতানিয়াহুর বিচার অসম্ভব। তুরস্ক কেন নেতানিয়াহুর বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নিয়েছে? প্রেসিডেন্ট এরদোয়ান বারবার ঘোষণা দিয়েছে গাজার মজলুম মানুষদেরকে হত্যার অপরাধে নেতানিয়াহুকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য যা কিছু করা দরকার তুরস্ক তার সবকিছু করবে। তুরস্ক ইতিমধ্যে তাদের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করেছে গাজায় মানবাধিকার লঙ্ঘনের। তুরস্ক এবং দক্ষিণ আফ্রিকা, এই দুটি দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে প্রচুর তথ্য প্রমাণ সাক্ষ্য সংগ্রহ করে জমা দিয়েছে এবং এই জায়গায় তুরস্ক ডকুমেন্টেশনের কাজগুলো করেছে। নেতানিয়াহুকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাওয়া একটা কূটনৈতিক উদ্যোগ এবং আন্তর্জাতিকভাবে নেতানিয়াহুকে প্রেসারে রাখাই তুরস্কের এই মুহূর্তের একটা কৌশল। কারণ নেতানিয়াহু সুযোগ পেলেই একটার পর একটা মুসলিম দেশে আক্রমণের নির্দেশ দিচ্ছে। এমনকি তুরস্ককেও আগামী দিনে টার্গেট করার কথা নেতানিয়াহুর সাঙ্গপাঙ্গরা বলছে।
অন্যদিকে নেতানিয়াহু আজকে ইসরায়েলের সংসদ নেসেটে ঘোষণা দিয়েছে ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী গাজার 60% জায়গা দখলে নিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির সময় গাজার 53% জায়গা ইসরায়েলের দখলে ছিল এবং প্রথম দফা শান্তি চুক্তি বাস্তবায়ন হলে দ্বিতীয় দফায় যে তারা গাজার সেই জায়গা থেকে সরে যাওয়ার কথা ছিল। ইসরায়েলি বাহিনী সেখান থেকে সরে না যেয়ে তারা আরো বেশি জায়গা দখল করছে। আজকেও ইসরায়েল গাজায় হামলা চালিয়েছে, প্রতিদিন হামলা চলছে। তুরস্ক এই জায়গায় ইসরায়েলকে চাপে রাখার জন্য একদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের মাধ্যমে ইসরায়েলি সরকারের উপর চাপ বৃদ্ধি করার চেষ্টা চালাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন ফোরামের মাধ্যমে তুরস্ক চাইছে গাজার চুক্তিটিকে বাস্তবায়নের জন্য চাপ দেওয়া। সেই লক্ষ্যে 4টি মুসলিম দেশের সাথে তুরস্ক একসাথে বৈঠকে বসেছে। এখন প্রশ্ন হলো যে এইসব কূটনৈতিক চাপে আসলে কাজ হবে কিনা এবং সরাসরি মিলিটারি প্রেসার ছাড়া নেতানিয়াহুকে বা তার দেশকে থামানো যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল নামক এই রাষ্ট্রটি আছে, জায়নিজম নামে মতবাদ আছে এবং তাদের অধীনে বাইতুল মুকাদ্দাস বা গাজা আছে, ততক্ষণ পর্যন্ত এখানে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়ার সম্ভাবনা কম। সে কারণে সলিউশন কি? সলিউশন ফিলিস্তিনকে মুক্ত করা, গাজাকে মুক্ত করা। এখন ফিলিস্তিনকে মুক্ত করা কিভাবে সম্ভব? ফিলিস্তিনকে মুক্ত করা ইনসার্জেন্সির মাধ্যমে কঠিন। ফিলিস্তিনকে মুক্ত করা দূর দেশ থেকে 2-4টা মিসাইল কিংবা ড্রোন হামলা করে মুক্ত করা অসম্ভব। ফিলিস্তিনকে মুক্ত করতে হলে একটা ফুল ফ্ল্যাগড যুদ্ধ লাগবে। সেই যুদ্ধের প্রিপারেশনে শুধুমাত্র ইসরায়েলকে মোকাবেলা করার প্রিপারেশন নিলে হবে না। কারণ ইসরায়েল নামক যে রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যে 22টি আরব দেশের মাঝখানে বসে আছে। তাদের শক্তির উৎস তাদের নিজেদের আর্মি নয়, তাদের নিজেদের ইকোনমি নয়, তাদের শক্তির উৎস আমেরিকা, তাদের শক্তির উৎস পশ্চিমাদের অন্ধ সমর্থন, নিঃশর্ত সমর্থন। এই জায়গায় এমন একটি শক্তিকে আসতে হবে যারা পুরো পশ্চিমা পৃথিবীকে মোকাবেলা করার হিম্মত রাখে, অথবা পশ্চিমা পৃথিবীকে তারা তাদের পক্ষে নিয়ে এসেছে, ইসরায়েলকে আইসোলেটেড করে দিয়েছে, অথবা মুসলিম বিশ্বের অনেকগুলো শক্তিকে একসাথে করেছে। 3টি সিনারি। এখন যতক্ষণ পর্যন্ত এই ঘটনাটা না ঘটছে ততক্ষণ পর্যন্ত নানা কূটনৈতিক চাপ, নানা ধরনের প্রচেষ্টার মাধ্যমে যতটুকু সম্ভব ভায়োলেন্সকে মিনিমাইজ করার চেষ্টা করা, সেই কাজটা তুরস্ক করছে। যেহেতু এই মুহূর্তে আমেরিকার সাথে সরাসরি কোনো কনফ্লিক্টে যাওয়া তুরস্কের পক্ষে সম্ভব না, নানা হিসাব নিকেশে তুরস্ক আমেরিকার সাথে এখন কোনো সংঘাতে যেতে চায় না, সংঘাতে যাওয়া সম্ভব না। সে কারণে তুরস্ক একটু সময় নিচ্ছে। এই সময়ের মধ্যে তুরস্ক মুসলিম বিশ্বকে একত্র করার চেষ্টা করছে, তুরস্ক তার ডিফেন্স ইন্ডাস্ট্রিকে শক্তিশালী করার চেষ্টা করছে, তুরস্ক আরেকটা কাজ করছে, ইসরায়েল রাষ্ট্রের চতুর্দিকে সামরিক ঘাঁটি তৈরি করছে। সেই আলজেরিয়ার কাছে, তিউনিসিয়ার কাছে, লিবিয়াতে বিশাল বড় ঘাঁটি করছে। যদি প্রয়োজন হয় অতীতে উসমানীদের মতো জিব্রাল্টার প্রণালীর ওই সাইডটা তুরস্ক কন্ট্রোল নিয়ে নেবে। তুরস্ক সোমালিয়াতে ঘাঁটি তৈরি করছে, যদি প্রয়োজন হয় এই দিক থেকে নৌবাহিনীর রাস্তা বন্ধ করে দেবে, বাবেল পান্দেব প্রণালী বন্ধ করে দেবে। তুরস্ক কাতারে ঘাঁটি করেছে, তুরস্ক আলবেনিয়াতে ঘাঁটি গেড়েছে, আর অনেকগুলো স্ট্র্যাটেজিক জায়গায় তুরস্কের মিলিটারি ডিপ্লয় হচ্ছে। এটা একটা গ্র্যান্ড ডিজাইন, একটা বড় প্ল্যান। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে বাইতুল মুকাদ্দাস যুগে যুগে সব সময় সুপার পাওয়ারদের নিয়ন্ত্রণে ছিল। যখন যারা সুপার পাওয়ার ছিল তারা বাইতুল মুকাদ্দাস নিয়ন্ত্রণ করেছে। 1517 থেকে 1917, 400 বছর তুর্কিরা সুপার পাওয়ার ছিল, উসমানী খিলাফত বা সালতানাত। সে কারণে তাদের অধীনে ছিল বাইতুল মুকাদ্দাস। তুরস্ক তার ইকোনমিকেও দ্রুত বড় করার চেষ্টা করছে। প্রেসিডেন্ট এরদোয়ানের শাসনামলে গত 24-25 বছরে তুরস্কের অর্থনীতি কয়েক গুণ বড় হয়েছে।
এখন তুরস্কের অর্থনীতি $1.6 ট্রিলিয়ন, মুসলিম বিশ্বে 1 নাম্বার। তুরস্ক শুধু মুসলিম বিশ্বে 1 নাম্বার নয়, তুরস্ক ওয়ার্ল্ডের টপ 10 ইকোনমি হতে চাচ্ছে, যাতে একটা যুদ্ধের বড় খরচ বহন করার মতো ক্যাপাসিটি তৈরি হয়। এবং একটা যুদ্ধ করা না, শুধু অনেকগুলো মুসলিম রাষ্ট্রকে সাপোর্ট দেওয়া, শেল্টার দেওয়ার মতো অভিভাবক হওয়া যায়, যাতে ডেটারেন্ট পাওয়ার তৈরি করা যায়, যার মাধ্যমে মুসলিম রাষ্ট্রগুলোকে আগ্রাসন থেকে রক্ষা করা যায়। এই কাজটা করতে তুরস্ক শুধু একাই নয়, অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোকেও সাথে নিতে চাইছে। নতুন একটা জোট গঠনের চেষ্টা চলছে, যেখানে পাকিস্তানের পারমাণবিক শক্তি, তুরস্কের মিলিটারি, সৌদি আরবের অর্থনীতি এবং মিশরের মিলিটারি পাওয়ার একটা সূত্রে এসে কাজ করবে। সেই লক্ষ্যে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দফায় দফায় বৈঠকে বসেছে। সুতরাং আরেকটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন দেখার বিষয় আগামী অক্টোবরের 27 তারিখের নির্বাচনে কি পরিণতি হয় নেতানিয়াহুর। নির্বাচনে যদি নেতানিয়াহু হেরে যায়, তাহলে নেতানিয়াহুর পায়ের নিচে মাটি সরে যাবে। নেতানিয়াহুর তখন পুরো ইসরায়েল রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার কোনো শক্তি থাকবে না, বরং নতুন সরকার নেতানিয়াহুকে সাথে সাথেই খাঁচায় বন্দি করার চেষ্টা করবে। অনেকগুলো মামলা চলছে, অনেক ধানাই পানাই করেছে নেতানিয়াহু, কিন্তু বিচারের কাঠগড়া নেতানিয়াহুকে হাতছানি দিয়ে ডাকছে। এবং একবার নেতানিয়াহুর বিচার শুরু হলে তখন আন্তর্জাতিক আদালতের বিচারগুলো আরো শক্তিশালী আকার ধারণ করতে পারে। তুরস্কের আজকের এই গ্রেফতারি পরোয়ানা সেদিন সামনে চলে আসতে পারে। এখন জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সময় খুব বেশি নেই। এর মধ্যেই দেখা যাক নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটে। তুরস্ক তার তাসের চালটা দিয়ে রেখেছে, গ্রেফতারি পরোয়ানা একটা জারি করে রেখেছে। এটার একটা লিগাল, একটা আইনি ভিত্তি আছে। পরবর্তী ধাপে এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তুরস্ক অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে আলাপ করে সেই সিদ্ধান্ত নেবে। আপনাদের বেশ কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। একজন প্রশ্ন করেছেন, এরদোয়ান না থাকলে এত বড় পরিকল্পনা কি হবে? এরদোয়ান একজন ব্যক্তি নয়, এরদোয়ান এরদোয়ান একটা দলের প্রধান, যে দলটার নাম জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি। এই দলটার মধ্যে অনেকগুলো লিডার আছে। আপনারা হাকান ফিদানকে চিনেন। এরদোয়ানের অবর্তমানে হাকান ফিদান এই পলিসিগুলো এগিয়ে নিয়ে যাবে। হাকান ফিদানের অবর্তমানে মুস্তফা চিফচি নিয়ে যাবে। আমরা তুরস্কে থাকার কারণে আরো অনেক লিডারদেরকে চিনি, যারা ইন্টারন্যাশনালি পরিচিত নয়, কিন্তু তুরস্কের মধ্যে অনেক লিডার রয়েছে। এরদোয়ানের এই পরিকল্পনাগুলো যাতে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরদোয়ান ভিশন 2053 ঘোষণা করেছে, 2053। এরদোয়ান 2023 সালের ভিশন ঘোষণা করেছিল, সেটা কমপ্লিট করেছে। এখন পরবর্তী প্ল্যান 53। আমাদের একজন প্রশ্ন করেছেন, এরদোয়ান চিরকাল মহাত্মা গান্ধী হয়ে রইল, কোনোদিন সুভাষচন্দ্র হতে পারলো না। সুভাষচন্দ্র তো সফল নয়। সুভাষচন্দ্র কি করেছে? সুভাষচন্দ্র হারিয়ে গেছে নিজেই। দেখুন, জেরুজালেম উদ্ধারের অভিযানটা শুরু করেছিল নুরুদ্দিন জাঙ্কি। যারা ইতিহাস জানেন, নুরুদ্দিন জাঙ্কি অনেক প্রিপারেশন নিয়েছেন। নুরুদ্দিন জাঙ্কি সালাউদ্দিন আইয়ুবীকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বিজয় লিখে রেখেছিলেন সালাউদ্দিন আইয়ুবীর হাতে। ঠিক তেমনি ইস্তাম্বুল বিজয়ের স্বপ্ন অনেক তুর্কি সুলতান দেখেছে। সুলতান ইলদ্রিম বেয়াজিদ ইস্তাম্বুলকে ঘেরাও করে ফেলেছিল, কিন্তু তৈমুর লং বড় চ্যালেঞ্জ দিয়েছিল। ইস্তাম্বুলের অবরোধ ত্যাগ করে ছুটে এসেছিল আঙ্কারার ময়দানে তৈমুর লংয়ের সাথে যুদ্ধ করতে। সুতরাং বিজয় ফাতি সুলতান মেহমেদের হাতে আল্লাহ লিখে রেখেছিলেন। সেরকম বাইতুল মুকাদ্দাসের বাইতুল মুকাদ্দাসের মুক্তি আল্লাহ কার হাতে লিখে রেখেছেন আমরা জানি না। হয়তো এরদোয়ানের এই প্রচেষ্টাগুলোর মাধ্যমে নতুন যুগের একজন সালাউদ্দিন আইয়ুবী তৈরি হচ্ছে। পাকিস্তানের খবর জানতে চাইছেন। পাকিস্তানের খবর ভালো, পাকিস্তানের কোনো খারাপ খবর নেই। বাংলাদেশের যে মিডিয়াগুলো দেখলাম, 71 টিভি, সময় টিভি, তারপরে ফেসিবাদের দালাল যে মিডিয়াগুলো ছিল, এরা বলছে বেলুচিস্তানের 85% জায়গা নাকি বেলুচ লিবারেশন আর্মি দখল করে ফেলেছে। আপনি ইন্টারনেটে সার্চ দেন, কোনো একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে, একটা সিঙ্গেল মিডিয়াতে এই নিউজ আছে কিনা
কোথাও নেই। আমি নিজে সার্চ দিয়েছি, ফ্যাক্ট চেক করেছি। ভারতের নরেন্দ্র মোদীর মিডিয়া দুনিয়ার সকল গুজবকে প্রফেশনাল সাংবাদিকতার নামে চালিয়ে দিচ্ছে, যে কারণে এই মিডিয়াগুলোকে এখন আর কেউ বিশ্বাস করে না। বেলুচিস্তান পাকিস্তানের একটা সবচেয়ে বড় প্রদেশ। পাকিস্তানের 44% ল্যান্ড হলো বেলুচিস্তানে, এবং এই বেলুচিস্তানে মানুষ আছে মাত্র 1.5 কোটি, যেখানে পাকিস্তান 25 কোটি